চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি। এটা হচ্ছে পেজ বাংলা বইতে হচ্ছে 68। একদম একই রকম, যোগানের স্থিতিস্থাপকতা, দামগত স্থিতিস্থাপকতা একদম এক। এখানে শুধু যেটা করেছে, আয়ের পরিমাণটা ধরেছে, আয়টাকে কি দিয়ে সিম্বল চিহ্ন দিয়েছে, এম। এম ইজ ডিনোটেড ফর ইনকাম, আর বাকি সব দেখো এক। ইলাস্টিসিটি অফ ইনকাম হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা এম ইন্টু এম বাই কিউ। এই ইউ হ্যাভ টু রাইট হোয়াট ইজ কিউ, হোয়াট ইজ ডেল্টা কিউ, হোয়াট ইজ এম, হোয়াট ইজ ডেল্টা এম. We have said in price elasticity that delta q by delta p, but here income elasticity delta q by delta m. You have to denote only delta m is change in income, delta q is as it is change in quantity, m is income and q is as earlier initial quantity. So when the short question comes on what is income elasticity of demand, you have to write that income elasticity in demand is equal to the percentage change in the quantity demanded divided by percentage change in income. You have not to write the middle portion, it will be too lengthy, but if you want you can write. তোমাদের যদি মনে হয় কাটা জঙ্গাটা লিখতে পারো, কিন্তু দেখো এটা দামগত স্থিতিস্থাপকতার মতোই। এটা ইয়েটা কি বলছে, সূত্রটা বলছে যে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কি না, দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই ক্রেতার আয়ের শতকরা পরিবর্তন। যেমন আমি ইকুয়েশনটায় করিয়েছিলাম ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, এখানে আয়ের জায়গায় এম নিয়েছে, তাহলে পি এর জায়গাটায় শুধু এম হয়েছে। দেখো ডেল্টা কিউ বাই ডেল্টা এম ইন্টু এম বাই কিউ এটা হয়েছে। তাহলে ডেল্টা কিউটা কি আগের মতোই সেই চাহিদার পরিবর্তন, ডেল্টা এমটা হচ্ছে এখানে আয়ের পরিবর্তন, আর এমটা হচ্ছে প্রাথমিক আয়, কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদা। শর্ট কোশ্চেনে এইটুকু লিখলেই হবে, কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপকতা কেমন। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপকতা আমি দেখিয়েছিলাম ধনাত্মক, কারণ আয় বাড়লে, আমি আগেই বলেছি এম বাই কিউ যেটা, সেইটা সবসময় ইনিশিয়াল যেগুলো হয় সেগুলো হচ্ছে ইনকামও তোমার নেগেটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে না, আর চাহিদাও ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক কোন জায়গাটা হতে পারে না, আয় ডেল্টা যে পরিবর্তন সেটা। তাহলে যদি আয় কমে ডেল্টা এমটা নেগেটিভ হবে, ডেল্টা কিউটা তখন নেগেটিভ হয়ে যাবে। কেন, আয় কমলে চাহিদাও কমে যাবে, তার দুটো নেগেটিভে কাটাকুটি হয়ে পজিটিভ হবে। আবার আয় যদি বাড়ে মানে ডেল্টা এমটা যদি ধনাত্মক হয়, ডেল্টা কিউটাও ধনাত্মক হবে, কারণ চাহিদা বাড়বে। তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে, আয়গত স্থিতিস্থাপকতা ধনাত্মক হচ্ছে। For normal goods the income elasticity will be positive. Why? You know m by q is always positive, so sign of the elasticity depends on the deltas. So if delta m, that means if income declines then quantity demand will also decline. So if delta m is negative, declining, we are denoting by negative, minus. Delta m is minus, then delta q will also be minus. So in both sides, numerator and denominator, it will be minus, and cancelling it will be a positive amount. And again, if delta m rises, that means delta m is positive, delta q will also be positive because quantity demand will rise. So with both positive amount, it will be also positive. So for normal goods the income elasticity is positive. And what about inferior goods? For inferior goods, I said if income increases, the demand for inferior good will decline, because we will go for the superior goods. So if delta m is positive, delta q will be negative. On the opposite side, if income declines, then we will go for more
inferior goods. So if delta m is negative, then delta q will be positive. So either the denominator positive and numerator negative, or the numerator positive, denominator negative. So the ultimate result will be negative. নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা কি দেখি, যদি আয় বাড়ে তাহলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে, কারণ আমরা উৎকৃষ্ট দ্রব্যের দিকে দৌড়বো। আর যদি আয় কমে তাহলে আমরা আরও নিকৃষ্ট দ্রব্য কিনবো। তার মানে যদি ডেল্টা এমটা ঋণাত্মক হয় তাহলে ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন মানে পজিটিভ, ধনাত্মক হবে। তার মানে আয়দার তোমার উপরটা নেগেটিভ নিচটা পজিটিভ, বা তোমার উপরটা পজিটিভ নিচটা নেগেটিভ, তাহলে কাটাকুটি করে একটা ঋণাত্মক আমি পাবো সংখ্যা। তাহলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এটা হচ্ছে ঋণাত্মক। বিলাসদ্রব্য, বিলাসদ্রব্যের ক্ষেত্রে কি এটা ধনাত্মক এবং খুব বেশি ধনাত্মক, একের অপেক্ষা বেশি। এইটুকু মুখস্থ করলেই হবে, তোমার অত ইয়ে করতে হবে না যে একের বেশি কেন। মানে আয় যত বাড়ে ওই জিনিসটার চাহিদা তার থেকে বেশি বেড়ে যাবে। মানে আমি একটু পয়সা বাড়লে আমি অনেক বেশি মানে দামি জিনিস কিনতে থাকবো। তো হোয়াট ইজ দ্য ফর লাক্সারিয়াস গুড, ইট ইজ গ্রেটার দ্যান ওয়ান। If income increases, the demand for luxury goods, the quantity demand increases more than the increase in the income. আর প্রয়োজনীয় দ্রব্য নেসেসারি গুডসের ক্ষেত্রে কি লেস দ্যান ওয়ান। ধরো নুন, আয় বাড়লো তা আমি প্রয়োজনীয় দ্রব্য নুন বেশি বেশি করে তো খেতে পারবো না, সেটা তো আমার খুব একটা বাড়বে না, তাহলে ওটা নেগেটিভ। ওটা বাড়ুক না বাড়ুক ওটার কোনো পরিবর্তন সেরকম হবে না, তাহলে ওটা নেগেটিভ। For necessary goods it's negative. Why? Because even if the income increases, we cannot increase our consumption of salt so much, so it is negative because we don't need. And for some goods, for some special type of goods, it is zero. See, if your income increases, you cannot increase the buy of Alpine or buy of James Clip or buy of gums, because they when you need, you buy those things. So it is unnecessary. With increase in income you have to buy those things because you cannot store these. So the income elasticity for those things is zero. কিছু কিছু জিনিস আছে যার আয়গত স্থিতিস্থাপকতা শূন্য, যেমন ধরো তোমার কলম বা আলপিন, এগুলো তোমার আয় বাড়লেই তো এক গাদা কিনে কিনে ঘরে বা লকারে স্টোর করতে পারো না, দরকার নেই সেটা। সেই জন্য এদের আয়গত স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য।